হ্যালো বন্ধুরা, খেয়ালিস ওয়াল স্টুডিওতে তোমাদের স্বাগত জানাই। আমি মৃন্ময়। আজকে তোমাদের সামনে আমি দুটো ভৌতিক গল্প নিয়ে এসেছি। তো গল্পগুলো শুরু করব। তার আগে বলে দিই, তোমরা যারা নতুন আছো প্লিজ এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর গল্পগুলো ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, তোমাদের যা মনে হয় করে দিও। প্রথম গল্পটা আসামে। অ্যাকচুয়ালি এই গল্পটা আমাকে আমার এক বান্ধবী পাঠিয়েছে। এখন ওর বিয়ে হয়ে গেছে, ও থাকে আসামে। ও যে ঘটনাটা আমাকে পাঠিয়েছে, এই ঘটনাটা ওর সাথে ঠিক ঘটেনি। এই ঘটনাটা ও জেনেছে জেনেছে ওর শাশুড়ি মায়ের কাছ থেকে। তো চলো ঘটনাটা শুরু করা যাক। ঘটনাটা সূত্রপাত হয় আমার ওই বান্ধবী শ্বশুরমশাইকে দিয়ে। ওনার হার্টের সমস্যা দেখা দেয়। তো হার্টের সমস্যা দেখা দিলে ন্যাচারালি কার্ডিওলজিস্টের কাছে নিয়ে যাওয়া হয় ওনাকে। তো ওই কার্ডিওলজিস্ট কি করেন, আমাদের এখানকার এক হসপিটালে ওনাকে রেফার করেন। তো যাই হোক, তখন তো আমার বান্ধবী ছিল না। তখন ওই আমার বান্ধবী শাশুড়ি মা আর তার দাদা, মানে শাশুড়ি মায়ের দাদা, ওনাকে নিয়ে, আর তাদের পাশের বাড়ির এক ভদ্রলোক, মানে টোটাল চারজন। মানে তার দাদা, তার শাশুড়ি মা, পাশের বাড়ির এক ভদ্রলোক, বান্ধবী শ্বশুরমশাই, এই চারজন ওরা আসাম থেকে এখানে চলে আসে। এবার আসামের থেকে এখানে যে আসেন, এখানে যে হসপিটালে আসেন সে হসপিটালের নাম আমি নিচ্ছি না, কারণ নাম নেওয়াটা ঠিক হবে না। তো আপনাদের জায়গাটা বলে দিতে পারি। জায়গাটা আপনারা চেনেন, খুবই পপুলার জায়গা। মানে বেশিরভাগ মানুষই ওইখানে কাজ করার জন্য সকালে উঠে দৌড়ায়। জায়গাটা বিভিন্ন সেক্টরে বিভক্ত। তো যাই হোক, আর বেশি কিছু বলছি না। মানে আমাদের সোদপুর, আগরপাড়া, শিয়ালদা যে মেন লাইন আছে ওইখানেই পড়ে আর কি। তো আপনারা বুঝে নিন কোন জায়গার কথা বলতে চাইছি। তো যাই হোক, ওনারা ট্রেনে করে আসাম থেকে আমাদের এখানে চলে আসে। এখানে আসার পর আমার ওই বান্ধবী শ্বশুরমশাই হসপিটালে অ্যাডমিট হয়ে যান। এবার হসপিটালে অ্যাডমিট হওয়ার পর সঙ্গে সঙ্গেই তো আর তার ট্রিটমেন্ট শুরু হবে না। বিভিন্ন রকম টেস্ট হবে, কয়েকদিন রাখবে, দেখবে, তারপর আস্তে আস্তে ট্রিটমেন্ট শুরু হবে। আর হার্টের যা সমস্যা তার সংক্রান্ত যাবতীয় চিকিৎসা শুরু হবে। তো ন্যাচারালি একদিন পর জানা গেল তার বুকে পেসমেকার বসাতে হবে। তো ঠিক আছে। তো এবার ওই শাশুড়ি মা আর শাশুড়ি মায়ের দাদা আর পাশের বাড়ির ভদ্রলোক, এরা তিনজন ওই হসপিটাল থেকে খুব বেশি দূরে নয় একটা গেস্ট হাউসে উঠলেন। লজ বলতে পারেন আপনারা, লজে উঠলেন ওই জায়গাতে। তো ঠিক হলো, ওরা ওই লজে থাকবেন, সকালবেলা দেখা করবেন, আবার দুপুরে এসে স্নান করে খাওয়া দাওয়া করে আবার বিকেলবেলা যখন ভিজিটিং আওয়ার তখন গিয়ে আবার সবাই দেখবে। তো যাই হোক, তো ওই লজের যে রিসেপশনিস্ট ছিল তার সাথে ওই শাশুড়ি মায়ের, আমার এই বান্ধবীর শাশুড়ি মায়ের খুব ভালো সম্পর্ক হয়ে গেল। মানে হয় না একটা দেখলেই একটা কেমন আছেন, কিছু অসুবিধা হলে বলবেন। রিসেপশনিস্ট যিনি ছিলেন উনিও খুব ভালো লোক ছিলেন। আর এটুকু বলে রাখি যে ওই আমার বান্ধবী শাশুড়ি মা, ওনার খুব পান খাওয়ার শখ ছিল। উনি মোটামুটি একটু পরপরই পান খেতেন, পানের ডাবর ছিল ন্যাচারালি। তো
ওই যে রিসেপশনিস্ট ছিলেন, উনিও ওই শাশুড়ি মাকে দেখলেই, মাসিমা একটা পান খাওয়ান, আপনাদের আসামের খুব সুন্দর পান। যাই হোক, পান চেয়েছে, উনি ওনার কাছ থেকে খেতেন। তো ওনাদের মধ্যে সম্পর্কটা খুব ভালোই হয়েছে। তো একদিন কি হলো, সকালে ওরা ন্যাচারালি সবাই গেলেন, ওনাকে দেখে এলেন, দুপুরে স্নান খাওয়া দাওয়া করে আবার সন্ধ্যাবেলাও গেলেন, বিকেলবেলা আর কি, বিকেলবেলা দেখে এলেন। তো শ্বশুরমশাইকে দেখে আসার পরে ওরা খেয়ে দিয়ে রাত্রেবেলা শুয়ে পড়ল তিনজনে। তো শোয়ার পর ওই শাশুড়ি মায়ের দাদা আর পাশের বাড়ি যে ভদ্রলোক যিনি গেছিলেন, ওই দুজন শুয়ে পড়ল, মানে ঘুমিয়ে পড়ল। কিন্তু শাশুড়ি মায়ের সেদিন রাত্রিরে ঘুম আসছিল, কোনো কারণবশত ঘুম আসছিল। তো যাই হোক, তো ঘুম আসছে না, ওনার যেহেতু পান খাওয়ার অভ্যাস আপনাদের আগেই বলেছি, উনি ওই পানের ডাবর নিয়ে ওই লজটার ব্যালকনিতে চলে গেলেন। খোলা ব্যালকনি ছিল, হাওয়া দিচ্ছিল। তখন কটা বাজে, ওই রাত 1টা 1:30 হবে। উনি গেলেন ব্যালকনিতে, ব্যালকনিতে গিয়ে পানের ডাবরটা একপাশে রেখে পান সাজতে লাগলেন আর রাস্তার দিকে তাকিয়ে রইলেন। তো তোমরা তো জানো যে ওই এরিয়ায় মানে ভালোই গাড়ি চলাচল করে, রাত্রেবেলা একটু গাড়ি চলাচল কম থাকে, তো মাঝে মাঝে হুস হুস করে গাড়ি বেরিয়ে যাচ্ছিল। তো যাই হোক, উনি পান সাজতে সাজতে একটা পান মুখে দিয়ে রাস্তার দিকে তাকাতে লাগলেন। তো যেই তাকালেন উনি, হঠাৎ উনি দেখতে পেলেন যে একটা মেয়ে, একটা মানে সাদা ড্রেস পরে, মানে চুড়িদার টাইপের পরে রাস্তার একধারে দাঁড়িয়ে রয়েছে। উনি ভাবলেন এত রাত্রেবেলা, এখানে এখন জনমনুষ্য নেই, এখন এই মেয়েটা এত রাত্রিরে কি করছে। মেয়েটার পোশাকটা একটু মানে নোংরা টাইপের ছিল, একটু ধুলো ফুলো লাগা এরকম টাইপের। উনি ভাবলেন কি পাগল পাগল নাকি, কিন্তু এত রাত্রিরে এখানে হতে পারে হয়তো পাগল টাগল এরকম করছে। উনি তাই পান খাচ্ছেন আর ওই মেয়েটার দিকে তাকিয়ে ভাবছেন। তো উনি হঠাৎ দেখলেন মেয়েটা আস্তে আস্তে রাস্তার উপাস থেকে এপাশে চলে আসলো, আসতেই পারে। কিছুক্ষণ পর আবার দেখলেন মেয়েটা এই রাস্তার এপাশ থেকে আবার ওপাশ চলে গেল। উনি ভাবলেন কি সত্যিই মনে হচ্ছে পাগল, নাহলে এপাশ ওপাশ কেন করছে। এই দেখতে দেখতে ওনার হঠাৎ খেয়াল হলো, মানে ওনার নজর গিয়ে পড়লো মেয়েটার পায়ের দিক। তো উনি দেখতে পেলেন মেয়েটার পা বলে কিছু নেই, পা বলে কিছু নেই, মেয়েটা শূন্যে ভেসে রয়েছে। এবং ওভাবেই মেয়েটা এক পাশে যাচ্ছে, রাস্তার এই পাশে চলে আসছে, আবার ও পাশে যাচ্ছে। উনি ওই দেখে প্রথমে ভাবলেন আমি কি মানে ভুল দেখছি। উনি ভাবছে, দু চোখ ভালো করে কচকালেন। ঠিক আছে, উনি চশমা পরতেন না, ওনার দৃষ্টিশক্তি প্রখর ছিল। উনি তাও ভাবলেন এত রাত হয়ে গেছে, হয়তো আমি ভুল দেখছি, সেই জন্য এরকম দেখছি। কিন্তু দু চোখ ভালোভাবে কচলানোর পরেও তিনি ওই জিনিসই স্পষ্ট দেখতে পারলেন। আর মেয়েটা একবার রাস্তার এই পাশে যাচ্ছে আর একবার ওই পাশে আসছে। ওই দেখে উনি দরদর করে ঘামতে শুরু করলেন, ওনার খুব শরীর খারাপও বোধ হতে লাগলো। উনি তখন তাড়াতাড়ি পানের ডাবর কোনো রকমে ওখান থেকে নিয়ে ঘরে এসে দরজা বন্ধ করে তাড়াতাড়ি ঘাড়ে মাথায় জল দিয়ে শুয়ে পড়লেন। তো যাই হোক, সেই রাতটা কোনো রকম ভাবে কাটলো, কোনো অসুবিধা হয়নি। পরের দিন সকালে ওনার ঘুম ভাঙলো ওনার দাদা আর পাশের বাড়ি ভদ্রলোকের ডাকে, যে কি গো দিদি, উঠছো না, আহ শ্বশুরমশাইকে দেখতে যাবেন না?
উনি বললেন যে আজকে আর আমি যাব না, আমার শরীরটা ভালো না, তোরা চলে যা। তো ওরা বললো যে তোমার যখন শরীর খারাপ তুমি থাক, রেস্ট নাও, আজকে কোনো অসুবিধা নেই, আমরা দেখে আসছি, তুমি বিকেলে নয় যে। উনি হোটেলে রয়ে গেলেন, মানে লজটাতে রয়ে গেলেন, আর ওনারা চলে গেলেন দেখতে। তো যাই হোক, এইবার মোটামুটি তখন 11টা, সাড়ে 11টা বাজে। তো ওই লজের যে রিসেপশনিস্ট ছিলেন উনি তখন ওই ফ্লোরেই, যে ফ্লোরে ওনারা থাকছিলেন ওই ফ্লোরেই উনি আসেন। অন্য একটা পাশের রুমের অন্যান্য গেস্ট আসে, তাদের রুম দেখাতে আসেন। তাদের রুম দেখিয়ে যাওয়ার সময় চোখাচোখি হয়ে যায় ওই শাশুড়ি মায়ের সাথে লজের যে রিসেপশনিস্ট তার। চোখাচোখি হয়ে যাওয়াতে তিনি বলেন, কি কি গো মাসিমা, আজকে যাননি আপনি, শরীর ফরীর খারাপ নাকি? তখন বললেন, হ্যাঁ আমার শরীরটা খুব খারাপ, তাই আজকে আর দেখতে যাইনি মেসোমশাই। তখন বললেন যে কি হয়েছে শরীরে আপনার, এমনি জ্বর ফর এসছে নাকি? বলছে না, জ্বর আসেনি, তোমার সাথে একটা কথা ছিল। তখন ওই লজের রিসেপশনে বলে, হ্যাঁ বলুন না, কি অসুবিধা আছে। তখন ওই আহ, শাশুড়ি মা আর কি, আমার বান্ধবী, বলেন তুমি একটু আসো সামনে, তোমার 2 মিনিট টাইম হবে? বলে হ্যাঁ হবে, বলুন। বলে একটু বসো। তো লজের রিসেপশনিস্ট যথারীতি ওখানে বসলেন ঘরে। তো ওই শাশুড়ি মা বললেন, আসলে কালকে রাত্রিরে একটা ঘটনা ঘটেছে, তো ঘটনাটা দেখে মানে আমার শরীরটা খারাপ হয়ে গেছে। তো লজের রিসেপশনিস্ট তো অবাক দৃষ্টিতে ওনার দিকে তাকিয়ে আছে যে উনি কি বলতে চাইছেন। তখন ওই শাশুড়ি মা ওনাকে ঘটনাটা খুলে বলেন, যেরকম রাত্রিরে আমি একজন একটা মেয়েকে দেখেছি, প্রথমে ভাবছিলাম হয়তো পাগল টাগল হবে, রাস্তার ধারে এত রাত্রিরে দাঁড়িয়ে রয়েছে, একবার এদিক থেকে ওদিক যাচ্ছে, একবার ওদিক থেকে এদিকে আসছে, গাড়িগুলো যেভাবে যাচ্ছে আমি ভাবছিলাম যতই পাগল হোক মানুষ তো যদি ধাক্কা ফাক্কা লেগে যায়। তো হঠাৎ দেখি মেয়েটার পা নেই, মানে মেয়েটা শূন্যে ভাসছে, মেয়েটা শূন্যে ভাসছে। ওই দেখে তো আমার শরীর খারাপ হয়ে গেছে, আমার দরদর করে ঘামছিলাম, আমি ঘরে এসে জল টল খেয়ে ফ্যানটা জোরে চালিয়ে আমি শুয়ে পড়ি। তখন এই রিসেপশনিস্ট ভদ্রলোক চোখ বড় বড় করে ওনার দিকে তাকান, বলেন, মাসিমা আপনি অত রাত্রিরে ব্যালকনিতে গেছিলেন কালকে? আপনি আর ভুলেও ওই ব্যালকনিতে অত রাত্রিরে যাবেন না। আসলে আপনি যে ঘটনাটা বলেছেন এটা অনেকেই দেখেছে, মাঝে মাঝে দেখে, এখনো দেখে, তো অনেকেই নিতে পারে না, তাদের শরীর খারাপ হয়ে যায়। আপনি বয়স্ক মানুষ, বয়স হয়েছে, এত দূর থেকে এসছেন, আপনি এত রাত্রিরে ওখানে যাবেন না। ওই কথা শোনার পর ওই শাশুড়ি মা, আমার বান্ধবীর শাশুড়ি মা, মানে মনে তারপর ঠিক করলেন যে রাত্রিরে আর ব্যালকনিতে যাওয়া উচিত হবে না। যাই হোক, তারপরে আর কোনো প্রবলেম হয়নি। ওই বান্ধবীর শ্বশুরমশাই সুস্থ হলে আস্তে আস্তে ওনারা ওনাকে নিয়ে ওখান থেকে চলে আসে। এই ছিল ঘটনা। এটা আমার বান্ধবীর বলা সত্য ঘটনা, ওর শাশুড়ি মায়ের সাথে ঘটে যাওয়া এটা সত্য ঘটনা। চিন্তা করো তোমরা, সুদূর আসাম থেকে এখানে এসে এক ভৌতিক অভিজ্ঞতা তাদের সাথে ঘটলো। এবার আমি নেক্সট গল্পটা শুরু করছি। নেক্সট গল্পটা আমার বোনের সাথে ঘটেছে। আমার বোন যে কলেজে পড়তো সেখানকার ঘটনা। আমার বোন যে কলেজে পড়তো সেই কলেজের নামটা আমি নিচ্ছি না, তবে কলেজটা ছিল ওয়াটার সাইডে। অল্প বৃষ্টিতেই রাস্তায় জল উঠে যেত, ভর্তি হয়ে যেত জলে। কলেজটা যখন প্রথম শুরু হয় সেই সময় আমার বোন সেখানে অ্যাডমিট হয়। তো কলেজে ন্যাচারালি বন্ধু বান্ধব হয়, তো আমার বোনেরও বন্ধু বান্ধবদের একটা গ্রুপ ছিল। তো ওই গ্রুপে 2জন ছেলে ছিল আর 3জন মেয়ে ছিল।
তার মধ্যে আমার বোন একজন। কলেজ জীবন কাটানোর পর যখন ওরা ফাইনাল ইয়ারে পড়ছে, কলেজের যে লাস্ট সেমিস্টার এক্সাম, সেই এক্সামটা শেষ হয়ে যায়। শেষ হয়ে যাওয়ার পর তো ওরা ঠিক করে, ওদের যে গ্রুপটা ছিল, ওরা ঠিক করে যে আর তো দেখা হয়তো হবে না, কারোর বিয়ে হয়ে যাবে, কেউ বাইরে চলে যাবে, চাকরি সূত্রে কোথায় কে চলে যাবে কোনো ঠিক নেই। তো ওরা ঠিক করে যে কোথাও একটা সবাই একসাথে ঘুরে আসে। কোথায় ঘুরতে যাবে, কোথায় ঘুরতে যাবে ওরা ঠিক করতে পারছিল না। তারপর একটা জায়গা ওরা ঠিক করে যে সেখানে ওরা ঘুরতে যাবে। কিন্তু আমার বোন আবার মানে আমাদের বাড়ি থেকে অতটা ছাড়াছাড়ির বিপক্ষে ছিল, বোনকে অত দূরে ছাড়তে দেওয়া হবে না। তো আমার বোন বলে যে দেখ তোরা যা, আমার পক্ষে অত দূরে যাওয়া সম্ভব হবে না, তোরা গিয়ে ঘুরে আয়, কারণ আমার বাড়ি থেকে অ্যালাউ করবে। তো যাই হোক, তখন ওই গ্রুপের বন্ধুদের মধ্যে একজন বন্ধু বলে ওঠে, একটা কাজ করলে হয় না, ওর মাথায় একটা বুদ্ধি খেলে যে একটা কাজ করলে হয় না। আমার বোন বলে কি? বলছে তোর যে মামার বাড়ি শুনছিলাম যে দূরে কোথায় গ্রামে বলছিলি, তো চল সেখান দিয়ে ঘুরে আসি। সেখান দিয়ে আমার মনে হয় সেখানে যদি আমরা যাই তো উম, তোর বাড়ি থেকে মনে হয় না প্রবলেম করবে, যেহেতু তোর মামার বাড়ি আছে। তো সেই সময়টা আবার দুর্গাপুজো আসছিল, ঠিক আছে, মানে পরীক্ষা শেষ হবে আর দুর্গাপুজো শুরু হবে। ওই সময় ওরা ঠিক করেছিল যে ওই গ্রামে গেলে তাহলে গ্রাম বাংলার দুর্গাপুজোটাও ওরা দেখতে পারবে, যে শহরের ওরা বাসিন্দা, যে শহরে থাকে, শহরের পুজো তো প্রত্যেক বছরই ওরা দেখতে পাচ্ছে। তো এই বছরটা না হয় গিয়ে একটু গ্রামের পুজোটা ওরা দেখে আসুক, এটা ওরা ঠিক করে। তো আমার বোন ওদের বলে ঠিক আছে তোরা তাহলে আমার মাকে একদিন বাড়িতে আয়, এসে আমার মাকে বল। তো ন্যাচারালি সবাই মিলে আসে আমার বোনের বাড়িতে। আসার পর আমার বোনের মাকে এই কথা বলে। তো আমার বোনের মা বলে ওঠে, তো তোমরা ওই গ্রামে যাবে? সে তো একদম অহদ্য গ্রাম, মানে সে তো অজপাড়া মানে সেখানে সেরকম কোনো মডার্নাইজেশন নেই। তো বলে ওখানে গিয়ে তোমরা পুজো দেখবে, ঠিক আছে যাও, কোনো অসুবিধা নেই, আমার তো ভালোই হয়, আমার আহ, আমাদের বাড়ি ওইখানে। ঠিক আছে। তো ন্যাচারালি আমার বোনের মা রাজি হয়ে যায়। মানে ওরা সবাই ঠিক করে যে সপ্তমী কাটিয়ে অষ্টমীর দিন বিকেলবেলা ওরা রওনা দেবে। ঠিক আছে, অষ্টমীর দিন বিকেলবেলা ওরা রওনা দিয়ে নবমীর দিন সকালে আমার ওই বোনের মামার বাড়িতে গিয়ে পৌঁছায়। তো যাই হোক, ওখানে পৌঁছানোর পর সবাই মিলে ওদের খুব আদর যত্ন করে, যে শহরের ছেলেরা এসছে গ্রামের পুজো দেখতে। ওখানে ওর মামা ছিল, আমার বোনের মামা ছিল, দাদু দিদা ছিল, ঠিক আছে, আরো অনেক আত্মীয় স্বজন প্রচুর ছিল। আর ওইখানে ওই গ্রামে, ওই গ্রামটাতে মানে প্রচুর দূরে দূরে সব বাড়ি, মানে কাছাকাছি খুব ঘর বাড়ি নেই। আর ওই যে পুজো হচ্ছিল, যে জায়গায় পুজো হচ্ছিল, ঠিক আছে, একটাই পুজো হচ্ছিল। মানে অ্যাকচুয়ালি গ্রামে, গ্রাম সাইডে একটাই পুজো ওইখানে হয়। মানে আর গ্রামের লোকরা তো মানে দূরে দূরে ঠাকুর দেখতে বেরোয় না আমাদের মতো, ওরা ওই একটা পুজো নিয়েই ব্যস্ত থাকে। এক একটা পাড়ায় এক একটা করে পুজো হয়, ঠিক আছে। সন্ধ্যা হলো, আর ওদের ওখানে লাইটিং বলতে টিউব লাইট, ওদের তো আর আমাদের মতো এত আড়ম্বর নেই। টিউব লাইট দিয়ে, গোটা 5-10 টিউব লাইট দিয়ে সাজানো। এমনি প্যান্ডেলে ভালোই আলো আছে। ওরা প্যান্ডেলে বসে পুজো দেখে। ওই নবমীর দিন রাত্রির পুজো, নবমীর দিন রাত্রির পুজো হয়ে যাওয়ার পর মোটামুটি পুজো 8টার মধ্যে, 8টা কি 8:30টার মধ্যে কমপ্লিট হয়ে যায়। আস্তে আস্তে মণ্ডপ ফাঁকা হতে থাকে। তো মণ্ডপ ফাঁকা হতে থাকে, তো ওরা ওই মণ্ডপেই বসে থাকে। তো
তখন ওর মামা ওরা বলে চল, পুজো তো এবার শেষ হয়ে যাচ্ছে, সবাই তো বাড়ি যাচ্ছে, তোরা তাহলে চল। তখন ওরা বলে যে না মামা, আমরা একটু থাকি মণ্ডপে, বা রাত করে বাড়ি যাবো। তখন ও মা বলে ঠিক আছে, তোরা তাহলে থাক, মণ্ডপেই থাক, কিন্তু মণ্ডপ থেকে বেরোস না, আহ, বাইরে কুয়াশা টুয়াশা পড়বে, ঠিক আছে, মণ্ডপের ভিতরেই থাক। তো ওদের গ্রুপটা মণ্ডপেই বসে গল্প করতে থাকে। তো আস্তে আস্তে ফাঁকা হয়ে যায় পুরো মণ্ডপ। ফাঁকা হয়ে যাওয়ার পরে হঠাৎ ওদের মধ্যে একজন বন্ধু, মানে কিছু কিছু বন্ধু এরকম থাকে যে মানে খুব ডেসপারেট আর খুব সাহসী, হঠাৎ বলে ওঠে যে আমরা এই গ্রামে এলাম এত দূরে, তো একটু তেনাদের দর্শন পেলে ভালো হয় না। তখন আমার বোন আর সঙ্গে যে আরো মেয়েরা ছিল ওরা সব বলে ওঠে, তুই পাগল হয়েছিস নাকি, এত রাত্রেবেলা হয়ে গেছে, এই গ্রামে 7টা বাজলে ঘুটঘুটে অন্ধকার, সবাই টর্চ নিয়ে বেরো, আর এখন প্রায় 9:30 বাজে, এই সময় এখন গ্রামে এরম ভাবে অচেনা জায়গায় এরম ভাবে বেরোনো কি উচিত হবে? একদম বেশি বাড়াবাড়ি করার দরকার নেই। তো যাই হয়, ছেলেরা সব গেছে, ইয়ং ছেলেরা, রক্ত তখন টকবক করে ফুটছে, বলে যে না, তোরা তাহলে থাকলে থাক, আমরা দুইজন বন্ধু, দুই ছেলে, আমরা যাব, গিয়ে এত দূরে যখন এই গ্রামে এসেছি, পুরো গ্রামটা ঘুরে আসবো। তখন আমার বোন বাধ্য হয়ে বলে না, তোরা একা কোথাও যাবি না, আমরা গেলে সবাই একসাথেই যাব, বলে সোরা সবাই উঠে পড়ে গ্রামটা ঘুরে দেখার জন্য। ওরা বেরোয়, তো মোবাইলের টর্চের আলো জ্বালিয়ে ওরা হাঁটতে থাকে। তো কিছু দূর যাওয়ার পর অনেকটাই ঘোরা হয়ে যায়। তো আমার বোন বলে চল, এবার অনেকটাই ঘোরা হলো, এবার আস্তে আস্তে ফেরা যাক মণ্ডপের দিকে। তো ওরা ঠিক করে এবার আস্তে আস্তে ফিরবে। তো ফিরতে গিয়ে ওরা রাস্তাটা হারিয়ে ফেলে। তো রাস্তাটা হারিয়ে ফেলার পর ওরা এমন একটা জায়গায় আসে যেখানে একদিকে ধান ক্ষেত, আরেকদিকে বাঁশ বাগান, তার মাঝখান দিয়ে রাস্তা। ওখানে আসার পর হঠাৎ ওরা দেখতে পায় ওদের সামনে কেউ একজন দাঁড়িয়ে আছে। অত রাত তখন, তখন মোটামুটি 11টা বেজে গেছে, ঝিঝি ডাকছে। তো যাই হোক, ওরা দেখতে পায় মানে যে একটা অবয়ব টাইপের দাঁড়িয়ে রয়েছে, মানে ঘোমটা দেওয়া, মানে মহিলার অবয়ব। তখন আমাদের ওই দুজন যে ছেলে বন্ধু ছিল, ওরা জিজ্ঞেস করে কে ওখানে। তখন যে মহিলা অবয়বটি ওখানে দাঁড়িয়েছিল, ওইখান থেকে উত্তর আসে, তোমরা কে, এখানে কি করতে এসছো? তখন আহ, ওরা বলে ওঠে যে আমরা শহর থেকে আসছি, কলকাতা থেকে আসছি, আমরা এই গ্রামটা ঘুরে দেখার জন্য বেরিয়েছি। তখন ওই মহিলা অবয়ব বলে ওঠে, তোমরা জানো না এখানে আসা বারণ, এখানে তোমরা এসো না, ফিরে যাও। তখন ওই যে দুজন ছেলে বন্ধু ছিল ওরা বলে যে আমরা তো ফিরেই যাচ্ছিলাম, কিন্তু রাস্তাটা অ্যাকচুয়ালি হারিয়ে ফেলেছি, তো এইখান দিয়ে সেই জন্য যাচ্ছি। তখন ওই অবয়বটা আবার বলে ওঠে যে এইটা তোমাদের ফেরার রাস্তা নয়, তোমরা এখান দিয়ে যেও না, এখান দিয়ে গেলে তোমাদের বিপদ হবে। এবার বিপদের কথা শুনে ওই যে ছেলে দুটো থাকে, ওদের মধ্যে একজন খুব ডেসপারেট, বলেছিলাম যে বলছিল তিনাদের দেখা না হলে হয় না, ওই ছেলেটা বলে ওঠে যে বিপদ, আমরা কি চোর ডাকাত নাকি, যে আমরা কি রাত্রেবেলা চুরি ডাকাতি করতে বেরিয়েছি? আমরা একটু গ্রামটা ঘুরতে ঘুরে দেখতে বেরিয়েছি, আমাদের আবার বিপদ কিসের জন্য? তখন হঠাৎ ওই মহিলা অবয়বটার কণ্ঠস্বরটা চেঞ্জ হয়ে যায়, মানে গলার ভয়েসটা পুরো চেঞ্জ হয়ে যায়। মানে ওরা যেটা শুনতে পাচ্ছিল একজন মানে এজেড পার্সনের গলা, মানে বুড়ি মহিলা,
টাইপের গলা হচ্ছিল, সেটা চেঞ্জ হয়ে একটা কম বয়সী মেয়ের গলায় মানে ট্রান্সফর্ম করে, মানে গলার টোনটা। ঠিক আছে, যে তোরা এখান দিয়ে যদি যাস তোদের বিপদ হবে, তোদের বারবার বলছি এখান দিয়ে তোরা যাস। তখন ওরা ন্যাচারালি অবাক হয়ে যায় যে গলার টোন এরকম চেঞ্জ হয়ে গেছে, কি ব্যাপার। তখন আমার বোন বলে যে ওই ছেলেটা ডেসপার সেটাকে বলে চল আমরা উল্টো দিকে ঘুরে যাই। উনি যখন বলছেন এতবার করে যে এখানে এদিক দিয়ে আমাদের রাস্তা নয়, আমরা ঘুরে যাই, আমরা ঠিক রাস্তা পেয়ে যাব, বলে ওরা সবাই মিলে ঘুরে হাঁটা দেন। তো হাঁটাই দিতে হঠাৎ আমার বোনের কি মনে হয় যে একবার পিছনেও ঘুরে তাকায়। পিছনে যেই ও ঘুরে তাকায়, ও দেখে যে ওই যে মহিলার অবয়বটা ছিল সেটা মানে প্রকাণ্ড লম্বা হয়ে গেছে, মানে একটা দীর্ঘাকৃতি দেহ ধারণ করেছে, লম্বা হয়ে গেছে। মানে তার একটা পা পুরো শ্যাডোই, মহিলাটা পুরো টেক্সচারটা পুরো শ্যাডোই, একটা পা পুরো একদম রয়েছে ওই ধান ক্ষেতের মধ্যে, আর একটা পা রয়েছে ওই বাঁশ বাগানে, বাঁশ ঝাড়টা। ওই দেখে আমার বোন মানে বন্ধুদের ডাকবে কি, ওদের পিঠে ধাক্কা মারতে থাকে। তো ওই জোরে ধাক্কা মারাতে ওরা ঘুরে যায়, ঘুরে বলে কি হলো পিছনে ধাক্কা মারছিস কেন? বলে ওরা ঘুরে যেই তাকায়, ওই দৃশ্য দেখে অতজন ওরা, মানে ওরা 5 জন ছিল, 3টে মেয়ে আর 2জন ছেলে। সঙ্গে সঙ্গে ওরা মানে কি করবে মানে ভেবে পাচ্ছিল না। মানে স্থির নিশ্চল হয়ে ওরা চুপচাপ দাঁড়িয়ে পড়ে। তারপর ওদের মধ্যে ওই দুটো ছেলের মধ্যে একটা ছেলে হনুমান চালিসা পাঠ করতে শুরু করে। হনুমান চালিসা পাঠ করতে শুরু করে। তো ওর ওই হনুমান চালিসা, আর ওই গ্রামে আমি তোমাদের বলেছিলাম যে সব দূরে দূরে বাড়ি, কাছে কাছে কারো বাড়ি নেই। তো দূরে দূরে বাড়ি হওয়াতে জোর যতই ও জোরে হনুমান চালিসা পড়ুক, মানে ওই আওয়াজ আর কোনো কারোর বাড়ির অব্দি পৌঁছাচ্ছিল না। যাই হোক, ওর ওই হনুমান চালিসার আওয়াজ শুনে বাকি বন্ধুরাও একটু সম্বিত ফিরে পায়। ওরাও তখন যা মানে নিজের নিজের যা যা ঠাকুর দেবতা মানে ইষ্ট দেবতাকে স্মরণ করতে থাকে। ওই করতে করতে কিছুক্ষণ পরে দেখা যায় যে ওই মহিলার দীর্ঘাকৃতি অবয়বটা, ওটা আস্তে আস্তে মানে কুয়াশা টাইপের হয়ে আস্তে আস্তে ওখান থেকে ওটা পরিষ্কার হলো। ওই দেখে ওরা তারপর আস্তে আস্তে ঘুরে ওখান থেকে কোনো রকমের দৌড় মেরে প্যান্ডেলের দিকে যাওয়ার চেষ্টা করে। তো কিছুটা যাওয়ার পরেই দেখে টর্চ হাতে 2জন এগিয়ে আসছে। কিছুটা কাছে আসতে ওরা দেখে যে ওই আমার ওই বোনের মামা ও তার 2 বন্ধু। তখন ওরা ওদের দেখতে বলে কি রে তোরা এরকম দৌড়াতে দৌড়াতে আসছিস, কি ব্যাপার? তোরা কোথায় গেছিলি? প্যান্ডেলে বসতে বলেছিলাম তোদের, তোরা কোথায় বেরিয়েছিলি এত রাত্রিরে? তোদের না পেয়ে খুঁজতে এসেছি আমরা। তখন বলে, ওরা তখন গিয়ে বলে চলো আগে প্যান্ডেলে চলো তারপর বলছি। তারপর ওরা গিয়ে প্যান্ডেলে বসে, বসে হাঁপাতে থাকে। তখন মা বলে কি হয়েছে বলবি তো? বলে কিচ্ছু হয়নি, চলো এখন বাড়ি চলো, অনেক রাত হয়ে গেছে, যা বলার কালকে সকালে বল। তারপর ওই আমার ওই বোনের মামা ওদের নিয়ে বাড়িতে চলে আসে। তারপর ওরা দুপুরে খাওয়া দাওয়া, পরের দিন সকালে দুপুরে খাওয়া দাওয়া করতে যখন বসছে, তখন ওই যে ডেসপার্ট ছেলেটা ও বলে ওঠে, মামা অ্যাকচুয়ালি তোমাদের গ্রামে এরকম কোনো জায়গা আছে যে একটা জায়গায় বাঁশঝাড়, একটা জায়গায় আহ, ধান ক্ষেত, মাঝখান দিয়ে রাস্তা? বলে সে তো অনেক জায়গায় আছে, কিন্তু তুই যে জায়গাটির কথা বলছিস সেখানে তোরা গেছিলি নাকি? তখন বলে কালকে তো অ্যাকচুয়ালি ওইখানেই গেছিলাম, আর ওইখানে এইসব ঘটনা আমাদের সাথে ঘটেছে। ওই শুনে তো মানে মামা, তারপর দাদু দিদা যারা ছিল আত্মীয় স্বজন, সবার মাথায় হাত। আমার দাদু বলে ওঠে যে গ্রামের ওই জায়গায় যাওয়া বারণ। আমাদের গ্রামের কেউই মানে সন্ধ্যা হয়ে গেল, 6টা বেজে গেল, আর ওর ত্রিসীমানায় কেউ মারায় না। ওই যে জায়গাটা আছে ওখানে কিছু ব্যাপার আছে, তো ওর জন্য
কেউ ওই ত্রিসীমানায় ওখানে যায় না। তো তোদের বারবার বলা হয়েছিল যে কোথাও যাবি না, প্যান্ডেলের মধ্যে বসবি, তোদের যদি কিছু হয়ে যায়, কলকাতা থেকে তোরা এসছিস, তাহলে তার কিভাবে জবাব দেবো আমরা, তোদের যদি কিছু হয়ে যায়, এতজন ছেলে মেয়ে এসছিস সেখানে, পুজোর কটা দিন থাকবি। তো যাই হোক, তারপরে আর কিছু হয়নি। ওরা দশমীর দিন ওখান থেকে চলে আসে, আমাদের কলকাতায় আবার ফিরে আসে। এটাও একটা সত্যি ঘটনা ছিল, যেটা আমার বোন আমাকে জানিয়েছে, সেটা আমি আজকে তোমাদের সামনে তুলে ধরলাম। তো তোমরা অবশ্যই প্লিজ একটু কমেন্ট করে জানিও এই গল্প দুটো তোমাদের কেমন লাগলো। আর গল্পগুলো ভালো লাগলে প্লিজ ভিডিওটাতে লাইক করে দিও। আজকের মতো এখানেই পডকাস্ট শেষ করছি। নেক্সট দিন আবার কোনো সত্যি ঘটনা পেলে আমি অবশ্যই তোমাদের সামনে তা নিয়ে আসবো।